देखो तुझे समझा करूं पलकों में है आशिया जो चाहे मन तो ये धड़कन तोड़े हर दरमिया ख्वाहिशों की सबकी पूरी আরেকটা জিনিস আমার খুব মানে উইয়ার্ড লেগেছে খুব, যে যাওয়ার আগে ওখান থেকে এত পাম্প আপ করেছিল যে আসো আসো, কোনো চাপ নেই এখানে, তুমি তো বিদিশা, তুমি তো একদম মানে তুমি এত ভালো গাও, তুমি টপ 8 যাবে, এত এরকম ধরনের কথাবার্তা হচ্ছে, টপ 8 এসব কথাবার্তা হচ্ছে। তখন তো একটু ভেবেছিলাম যে হয়তো ওরা হয়তো হয়ে যাবে জিনিসটা, হয়তো ভালো হবে, যে মানে যেটা হয়তো হবে সেটা হয়তো পজিটিভ হবে, আমি পজিটিভ ভেবেছিলাম। কিন্তু এটা যে ম্যানিপুলেশন ছিল সেটা তো বুঝতে পারিনি। তারপর যখন এটা তোমার টেলিকাস্ট হয়, যেখানে তুমি দেখা যায় যে নামটা বিদিশা কিন্তু নিচে তোমার জায়গার নামটা অন্য। হ্যাঁ, ওটা খুবই মানে খারাপ তো লেগেই ছিল। আমার খারাপের থেকেও বড় কথা হচ্ছে বাটাতে যারা যারা জানেন যে আমি বাটায় থাকি, আমি গান গাই, তাদের সবারই একটা এক্সপেকটেশন থাকে যে বিদেশে যখন কোনো যদি ন্যাশনাল টিভিতেও যদি যায় তো বাটাকে রিপ্রেজেন্ট করবে অবশ্যই, আর আমি করব। কিন্তু ওইটা ওখানে হয়নি, মানে বাটার নামটা আসেইনি ওখানে একদমই, মানে সেটার জন্য নিশ্চয়ই তুমি অনেকের থেকে অনেক কথা শুনেছো। অনেক কথা, মানে আমাকে ওই সেদিনের এপিসোডটা যাওয়ার পরেই আমাকে কল করছে, বিদিশা এটা ঠিক কি হলো বুঝলাম না। আমি একজনকে একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে আমার এক্স কে। ইন্টারেস্টিং। হাই। আমি তাকে এই প্রশ্নটা করতে চাই। সে আমাকে একটা কথা বলে ছেড়েছিল যে তুমি সময় দাও না, ঠিক আছে, তুমি সময় দাও না তো থাকতে পারবো না আমি তোমার সাথে। তাকে আমি একটা কথা বলতে, আর আরেকটা জিনিসও বলেছিল যে এইটুখানি তো মেয়ে, এই বয়সে কিসের কেরিয়ার। তাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই তাও, যে তোমার কেরিয়ারটা হয়েছে শো নিয়ে বললে, এটা আমার শোতে হয়নি, কিন্তু এটা মানে অনলাইনে হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে হয়েছিল। আমি 1-1.5 বছর আগে একটা গান গেয়েছিলাম, যেটা হচ্ছে রাজ ফাতে আলি খান সাহেবের, আমি একটা গান গেয়েছিলাম, তো দিল লাগি গেয়েছিলাম। আচ্ছা। ফেসবুক অ্যান্ড ইনস্টাতে আমি আপলোড করি ওটা। তো আফটার আপলোডিং আমার কাছে প্রায় 30 মিনিটসের মধ্যে ওটা 2 পয়েন্ট কত কে ভিউ হয়েছিল 30 মিনিটসে। আর তারপরে আমার কাছে মানে আমার ওই গানের কমেন্ট আসে, কমেন্টে রাহাত ফাতে আলি খান সাহেব কমেন্ট করেন, ঠিক আছে, যে খুব ভালো হয়েছে। হাই, আমি সহেলি, চলে এসেছি খ্বাহিশ বিটিএস এ। আজকে আমার সাথে এমন একজন মানুষ রয়েছে যার সাথে অ্যাকচুয়ালি আমরা আজকে আড্ডা দেব, তার সাথে আপনারাও দেবেন। সে 21 বছর বয়সের মধ্যে 1000টার বেশি শো করে ফেলেছে, ভাবতেই পাচ্ছি না। তার সাথে অডিশন দিতে গিয়ে, তাও মুম্বাইতে, মারাঠি গানের উপরে গান করে গোটা ইউনিটকে নাচিয়ে তুলেছিল। হাই বিদিশা। হ্যালো। আমার ঘরে তোমাকে স্বাগত। খুব ভালো লাগছে তোমাকে পেয়ে, তোমার মূল্যবান সময় থেকে বার করে তুমি এখানে এসছো, তার জন্য খুব খুশি হয়েছি। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, অ্যাকচুয়ালি খুব ভালো আছি। আর আমি এখানে আজকে আসতে পেরে তো খুব ভালো লাগছে, তোমার ইনভিটেশনে খুব ভালো লাগছে আসতে পেরে। আজকে আমরা অনেক আড্ডা দেব। একদম। একটু দর্শক বন্ধুদেরকে বলি, আমাদের অনুষ্ঠানটার নাম বিহাইন্ড দ্য স্টেজ বিটিএস। স্টেজে ওঠার আগে আমরা বিভিন্ন ধাপ বেরোই। হ্যাঁ, এখানে কিন্তু সেম, মানে আমরা যে আড্ডা দেব এটাও কিন্তু বিভিন্ন ধাপে। ওকে, ইন্টারেস্টিং। এটা ফার্স্ট টাইম। তো আমরা আমাদের প্রথম রাউন্ডটা শুরু করছি, যার নাম স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট, ইয়েস, স্টার্টিং পয়েন্ট আমরা শুরু করছি। আচ্ছা, শুরুতে আমি একবার জেনে নিই তোমার থেকে তোমার শুরুটা, মানে একদম শুরুটা। সবাই আমরা জানি তুমি খুব ভালো সিঙ্গার, তুমি ভীষণ ভালো গান করো, তো একটু জানতে ইচ্ছা করছে তোমার ছেলেবেলার গল্প, তোমার শুরুটা একটু শুনবো। আচ্ছা, ছেলেবেলার গল্প বলতে গেলে অতটা মানে একদম স্পষ্ট কিছু মনে নেই, কিন্তু যতটা মনে আছে, আমি জন্মেছি হচ্ছে কলকাতাতে। তাই? হ্যাঁ, মানে এটা কিন্তু আমরা অন্য, যাই হোক ওটা আমি পরে আসছি। যাই হোক, হ্যাঁ বলো। জন্মেছি কলকাতা বাটানগরে। আচ্ছা, বাটানগরে আমার বাড়ি। হুম। তো কি
কিন্তু এখন যেহেতু মুম্বাইতে যাওয়া আসা রয়েছে, তো কলকাতা মুম্বাই হতেই থাকে। তো মানে যদি 16 দিন এখানে থাকি, তো বাদ বাকি দিন আবার ওখানে থাকতে হয়, আচ্ছা, ফর রেকর্ডিং পারপাস, অডিশন পারপাস, থাকতেই হয়। মানে তোমার বড় হয়ে ওঠা তুমি পুরোটাই তোমার কলকাতাতে, মানে হ্যাঁ, পুরো বাটানগরে? পুরোটা একদম বাটানগরে, ছোটবেলা থেকে বাটানগরে স্কুল, বাটানগরে পড়াশোনা, বাটানগরের বাইরে মানে ছোটবেলাতে তো কোথাও যায়নি। আচ্ছা, এই যে গান, মানে তুমি গান গাইতে পারো বা মনে হলো তুমি এটাকে প্রফেশন করবে, মানে এটা শুরুটা জানতে চাই। মানে গল্প তো করবোই, মানে কবে মনে হলো যে না আমি গানটা নিয়েই চর্চা করব বা আমি সুন্দর গান গাইতে পারি, মানে এটার ইন্সপিরেশনও নিশ্চয়ই হ্যাঁ, বাড়ির একদম, হ্যাঁ, আমার থেকে? মা। একদম, তো সেটা একটুখানি শুনবো। গান একদম প্রথম কথা বলতে গেলে হচ্ছে প্রফেশন হিসেবে যে নেব, এটা কোনোদিনই ভাবিনি, মানে আচ্ছা। কোনোদিনই তো মাথাতে তো আসেইনি। আচ্ছা, তো কারণ আমার ফ্যামিলিতে, মানে আমার বাবার ফ্যামিলিতে কেউ সেরকম মিউজিক্যালি, মানে মিউজিক্যাল নয় অতটা তাই? কেউ। মানে তুমি ফার্স্ট? হ্যাঁ, বলতে গেলে সেটাই। তো আর আমার মায়ের ফ্যামিলিতে সবাই মিউজিক্যাল, মানে প্রায় সবাই মিউজিক্যাল। আমার মা নিজে সেমি ক্লাসিক্যাল আর্টিস্ট ছিলেন। বাহ, তো মায়ের কাছেই শেখা, প্রথম তালিম আমার মায়ের কাছে। মানে মাই গুরু তোমার? মা প্রথম গুরু আমার। বাহ, মা প্রথম ভালো। গুরু। এবং তারপর আমি বাটানগরের একজন প্রখ্যাত শিল্পী ঝর্ণা সরকার আমার গুরুমা, প্রথম গুরুমা মায়ের পর। তো ওনার কাছে আমি শিখেছি, এবং এখন আমি সুজয় স্যারের কাছে শিখছি, সুজয় ভৌমিক, সুজয় স্যারের কাছে শিখি। শুরু করছি আমার পরের সেগমেন্ট, রিহার্সাল। আচ্ছা, রিহার্সাল কথাটা খুবই পরিচিত কথা হ্যাঁ, আমাদের সকলের খুব। কাছে। আমাদের সবার কাছে প্রথম বাড়ি নিজের বাড়ি, আর দ্বিতীয় বাড়ি কিন্তু আমরা স্কুলকে বলি। তো আমরা স্কুলিং যে সময়টা, এই সময়টা কিন্তু একটা অনেক বড় জায়গা, মানে নিজের প্রফেশন যেটা করতে চাই, বা তখন তো প্রফেশন বলে কোনো বস্তু আমরা জানি না, যেটা করতে চাই অ্যাকচুয়ালি মনের ইচ্ছা, সেটার সাথে পড়াশোনা, স্কুল অনেকটা কনফ্লিক্ট করে, অনেকটা সমস্যা তৈরি করে, আবার অনেক সময় সাপোর্টিভও হয় এই বিষয়টা। তো আমি তোমার বিষয়টা জানতে চাইবো যে তোমার স্কুল কোথায় ছিল? স্কুলিংটা বাটানগরেই ছিল? হ্যাঁ, স্কুলিং পুরো আমার বাটানগরেই, স্কুলিংটা পুরো বাটানগরে তো ছিল। সেখানে তুমি এই পারফরমেন্স এগুলো তুমি কি স্কুল জীবন থেকে শুরু করেছিলে, মানে স্কুলিং এর একটা আমার খুব ভালো একটা ইনসিডেন্ট মনে আছে, যেটা আমি বলছি। খুব ফানি একটা ইনসিডেন্ট, মানে আমার সাথে হয়েছিল যখন, তখন আমার সেটা ফানি মনে হয়নি, খুবই ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এখন বড় হয়ে এখন হাসি পায় ওটা ভাবলে। তো ব্যাপারটা হচ্ছে, আমি তখন সবে আমার, মানে আমি হাই স্কুলে গেছি। আচ্ছা, তো আমি মেবি স্টাফ রুমের পাশ দিয়ে আমি ওয়াশরুম যাচ্ছিলাম, ঠিক আছে। তো আমি গুনগুন করে গাইতে গাইতে কোনো একটা গান, লতা মঙ্গেশকরের আমি কোনো একটা গান গাইতে গাইতে আমি যাচ্ছিলাম। ওকে। তো যেতে যেতে পেছন থেকে আমাকে ডাকা হয়, আমাদের একজন টিচার আমাকে ডাকেন। তো ডেকে বলেন যে বিদিশা। পেছনে ঘুরেছি, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, বলুন। বলছেন তুমি গান গাইতে গাইতে এখান দিয়ে যাচ্ছ স্টাফ রুমের পাশ দিয়ে? সরি ম্যাম, আর হবে না, আর হবে না। পুরো একদম হাত পা ছেড়ে দিয়েছে। শেষ, ওখানে শেষ। আর এবার তারপর বলছে কোথায় যাচ্ছ তুমি? ওয়াশরুম। বলছেন ফিরে দেখা করবে স্টাফ রুমে, আমরা আছি। আমি যে বাহ, সব হয়ে শেষ। গেল, হয়ে গেল। আর না দেখা করলে তো ব্যাস, গার্জেন কল। তো আমি গেছি স্টাফ রুমে, আর পুরো মহল ভর্তি ছিল, সবাই একদম পরপর বসে। আমি গিয়ে বললাম যে ম্যাম আসবো? বলছে হ্যাঁ হ্যাঁ, আসো আসো, বসো। তো একজন টিচার, আমাদের হিস্ট্রির টিচার ছিলেন, তো উনি, ওনার চেয়ারটা, আমি ওনাকে খুব ভয় পেতাম, ঠিক আছে, খুবই ভয় পেতাম। হিস্ট্রি সাবজেক্টটাই জটিল সাবজেক্ট, খুব খুব। আর ওনাকে আমি প্রচুর ভয় পেতাম। তো আর ক্লাস 5, অনেক ছোট, আর ওনার সম্বন্ধে না মাথাতে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছিল, যে ম্যামটা ওরকম ওরকম সেরকম, তো অনেক কিছু বলে দিয়েছিল। স্কুলের টিচারদের নিশ্চয়ই বিভিন্ন নামও দিতে। এগুলো তো সবাই আমরা করেছি, যাই হোক। খুব খারাপ। তো
তো উনি ওই টিচার আমাকে বলেন যে বিদিশা তুই এখানে বস। হ্যাঁ, আমি আমি আপনার চেয়ারে বসবো না, আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে ঠিক আছে। বলছে না না তুই বস। ম্যামের চেয়ারে বসতে বলেছে? হ্যাঁ, মাই উনি গড। ওনার চেয়ারটা আমাকে ছেড়ে দিয়েছেন। আমি বলছি না 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 আমি বসবো না, আমার আর হবে না, আমি এই গড প্রমিস, আমি বলছি আমি আর কোনোদিনও গাইবো না। বলছি না না ঠিক আছে তুই বস না, কথা আছে তোর সাথে। আমি বসলাম। কি যেন গানটা গাইছিলিস তুই? আমি ম্যাম আমি আর গাইবো না, আমি আর গাইবো মনে না। হচ্ছে কি অপরাধ করে খুব ফেলেছি। অপরাধ করে ফেলেছি। আমি বলছি ম্যাম আমি আর গাইবো না, আমাকে প্লিজ যেতে দিন ম্যাম। বলছেন না তুই ভালো গেয়েছিস। ওকে, পুরো 360 ডিগ্রি পুরো ঘুরে ঘুরে গেল। গেছে। আমি বলছি, আচ্ছা ভালো গেছি? বলছে হ্যাঁ তুই খুব ভালো গেছিস, আর আমরা তো তোকে তাই জন্যই ডেকেছি কারণ স্কুলে একটা কম্পিটিশন হবে, তো আমরা চাই যদি তুই ওটা পার্টিসিপেট কর, কারণ তুই ভালো গাইতে গাইতে যাচ্ছিলিস। বাহ। আমি বললাম যে ম্যাম আমি তো ওরকম অত সিরিয়াসলি তো কিছু তো করিনি। বলছে সিরিয়াসলি করিসনি তো কম্পিটিশনটা সিরিয়াসলি কর। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। বলছে ঠিক আছে। আর সেদিন চিলড্রেন্স ডে, সেদিন না পরের দিন ছিল, তো আমাকে পুরো একটা বয়াম পুরো চকলেট আমাকে Wow. বলছে যে নে তুই খুব ভালো গান গাইতে গাইতে যাচ্ছিস, সেটা তোর গিফট। আমি বললাম যে ওকে। তো এই ইনসিডেন্টটা আমার সারা জীবন মনে থাকবে। তার মানে স্কুলে তুমি সবার সাপোর্ট পেয়েছিলে তোমার এই জার্নিতে? না সবার সাপোর্ট আমি পাইনি, সব টিচাররা সাপোর্ট করতেন না, কিছু কিছু টিচার আমাকে খুবই ভালোবাসতেন এবং এখনো আমাকে খুব ভালোবাসেন, আমার প্রত্যেকটা কাজ ওনারা দেখেন। তো বন্ধু বান্ধবদের কিরকম ইন্টারাকশন মানে এই বিষয়ে? আমার একটা বন্ধু আছে, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আচ্ছা। ওর নাম হচ্ছে তাসনিম আফরিন। ওকে। ঠিক আছে, তো আমি ওকে ভালোবেসে তাসু বলে ডাকি। তো তাসু তুই যদি এখন দেখিস তো আমি তোর ব্যাপারে কথা বলছি এখন। তো ও আমার বিগেস্ট সাপোর্টার বাহ। বলতে গেলে। ও আমাকে ক্লাস 5 থেকে এখনো অবধি, আমাদের এত বছরের বন্ধুত্ব, ও মানে আমাকে নিঃস্বার্থ ভাবে ও আমাকে সাপোর্ট করে গেছে, এখনো করে প্রত্যেকটা সময়। এরকম একটা প্রত্যেকটা বন্ধুর সময়। খুব প্রয়োজন মানে শুধু যে মানে সাপোর্ট করবে। হ্যাঁ শুধু মানে কেরিয়ারে নয়, শুধু নিজের মানে পার্সোনাল লাইফে আমি যদি কখনো হয়তো একটু ডিপ্রেসড হয়ে গেলাম, তো ও প্রথম, মানে ওকে আমি বলি যে দেখ এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, সব কথা তো মা বাবাকে শেয়ার করা যায় না, না। শেয়ার করার জন্য একটা বন্ধু বান্ধব হ্যাঁ লাগে, স্পেশাল মানুষও লাগে। no ঠিক comments. আছে। ইনসিডেন্ট হতো হচ্ছে মা হয়তো রেওয়াজ করছে সকালে উঠে, আমি ঘুম থেকে উঠে যেতাম, ওই 6টা ফটায় উঠে যেতাম, উঠে মার পাশে বসে আছি, মা গেছে সারে, আমি গেছি গেছি। মা একদিন দেখছে যে ভালো সুরে তো লাগছে, তো ওকে একটু নিয়ে ভাবাই যায়, কিন্তু অত অব্দি ভেবেছিল, তারপরে আর কিছু করেনি। তো যার মধ্যে যেটা থাকে না ওটা ঠিক ওটা মানে চেপে থাকে না। মানে চেপে থাকে না, ওটা ঠিক বেরিয়ে যায়। একদম। আমাদের এক্সামটা শেষ হওয়ার পরেই কালী পুজো ছিল, তো কালী পুজোতে মায়ের শো ছিল, মানে শো বলতে একটা উদ্বোধনী সঙ্গীত একটা অনুষ্ঠান ছিল আমাদের পাড়ায়। আমি সামনে বসে আছি, মাকে দেখছি মা গাইছে, তবলচি ছিলেন, তো আমার যিনি টিচার ছিলেন, মানে আমাকে যিনি আর কি টিউশন পড়াতেন, তো উনি, আমার মা যখন গাওয়া হয়ে যায় উনি তখন উঠে বলেন, কারণ উনি জানতেন যে আমি টুকটাক একটু গান গাই, কারণ আমি আচ্ছা। যখন ওনার বাড়িতে যেতাম পড়তে, তো আমি ওই পড়ার শেষে আমরা মানে প্রায় দিন আমাকে একটা করে গান গাইতে হতো, বিশা একটা গান শোনাতো এরকম। তো আমাকে উনি বলেন যে বিশা তুই উঠে এবার একটা গান গা। আমি বলছি আমি গাইবো? হঠাৎ তখন করে। আমি কত ছোট আর কোনোদিনও গাইনি, তো এবার ভয়ও লাগছে যে এত লোকের সামনে কি করে গাইবো। তো যথারীতি সবাই বলেছে হ্যাঁ 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 তুই গা তুই গা তুই গা। এবার মা নামার পর আমি উঠেছি, তো তবলচি যিনি ছিলেন, তো উনি বললেন যে এই বাচ্চার সাথে আমি কি বাজাবো, উনি উঠে চলে যান। আন্ডারএস্টিমেট করলো। হ্যাঁ আর কি। তো উনি উঠে চলে যান, আমি একাই একটি গান গেয়েছিলাম, গান গেয়ে আমি নেমে এসেছিলাম, কিন্তু জিনিসটা আমার খুব মানে একটু খারাপ লেগেছিল। খারাপ যে লাগারই জিনিস। হ্যাঁ কিন্তু অনেকটা ছোট, কিন্তু তবুও আমার খুব মানে আমি জানি না আমার খুব মানে খারাপ লেগেছে, মনে লেগেছিল যে এরম ভাবে চলে গেল, তো ওটা একটু লেগেছিল। কিন্তু যখন আমি গান গাই উনি দাঁড়িয়ে ছিলেন পেছনে, তো সবাই যখন হাততালি দিচ্ছে তখন উনিও হাততালি দিয়েছেন, ঠিক আছে, তো ওটাই আমার এটাই তোমার কাছে, পাওনা। এটাই আমার কাছে জিত। একদম। এটাই আমার কাছে এটা তো পাওনা। ছোটবেলার কথা শুনলাম। এখন তুমি কিভাবে তালিম নিচ্ছ, মানে এখন তোমার কিভাবে তুমি নিজেকে তৈরি করছো? এখন আমি তো আমার বাড়িতে তো রেওয়াজ তো চালু একদম ফুল দমে, আর আমি সুজয় স্যারের কাছে শিখছি, গ্রুমিংটা করছি স্যারের কাছে।
স্যার আমাকে ব্রিলিয়ান্ট ভাবে আমাকে শেখাচ্ছে, অনেক কিছু মানে শিখছি। নিজেই একজন গুণী মানুষ। খুব গুণী মানুষ, খুব গুণী মানুষ, আর মানুষ খুব ভালো। আমার মনে হয় শিল্পী হতে গেলে সবার আগে মনের ভালো হতে হয় আর একদমই সৎ তাই। হতে হয়। আর খুব 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 হ্যাঁ, আর স্যার আমাকে যেরকম ভাবে পুশ করে, আমি ওরকম মানে কোনো মানুষকে নিঃস্বার্থ ভাবে আমি পুশ করতে আমি দেখিনি। হ্যাঁ, আমি আমার মাকে দেখেছি, আর তারপর আমার ঝর্ণা আন্টিকে দেখেছি, দেন আমি স্যারকে দেখছি যে স্যার আমার জন্য অনেক কিছু করেছেন, মানে না বলেও অনেক কিছু করেছেন, যেটা আমি খুবই ঋণী স্যারের কাছে, যে আজকে আমি যতটুকু যেখানে আমি যেতে পেরেছি সবটাই স্যারের। গুরুদের ঋণ কখনো শোধ সবটাই করা স্যারের যায় জন্য। না। আর স্যার অলওয়েজ আমাকে বলেছে, বিদিশা তুই, মানে আমি যখন প্রথমবার স্যারের কাছে যাই, তো স্যারকে তো দেখে তো আমি যে ভগবানকে দেখছি, কারণ আমি ওনাকে সবসময় টিভিতে দেখি। একদম একদম। তো টিভিতে আমরা সবাই স্যারকে দেখতে অভ্যস্ত টিভিতে। হ্যাঁ, তো আর উনি ভীষণই ভালো পারফর্মার, ভীষণই খুব ভালো পারফর্মার। ভালো পারফর্মার, একদম। খুবই ভালো, খুব পারফেক্ট সবকিছু। তো স্যারকে যখন প্রথম দিন দেখি, আমার কাছে তো মনে হয়েছে আমি ভগবানকে দেখছি। আর প্রথম দিন ক্লাস করার পর মনে হচ্ছে আমি আমি আগে কেন আসিনি এখানে। প্রথম স্টেজ শো কবে? প্রথম স্টেজ শো হচ্ছে মানে একদম প্রফেশনালি না, মানে না, আমি আনপ্রফেশনালিও জিজ্ঞেস করতে পারি, মানে একদম প্রথমবার তুমি যখন স্টেজে উঠেছিলে, ওই মানে সেই দিন কালী পুজোর দিন, ওই কালী দিন। পুজোর দিন। প্রথমবার একদম প্রফেশনালি, মানে আমি জানি যে হ্যাঁ আমি আজকে শো করতে যাচ্ছি। তো হ্যাঁ। ওই দিন আমার ঠান্ডা হয়ে গেছিলাম আমি খুবই, মানে এটা মনে হয় বড় হবার সঙ্গে সঙ্গে এই ভয় ভীতি এই টেনশন হ্যাঁ এগুলো একটু তো ওই হয়ে প্রথম যায়। দিন হয়েছিল। প্রথম ওইটাই প্রথম, ওটাই শেষ। হ্যাঁ। তারপরে এখনো অবধি আর কিছু হয়নি। না, আরেকটা জিনিস আমার মনে হয় ভালো পারফর্মার যারা তারা কিন্তু প্রত্যেকটা স্টেজ শো বা কোনো মঞ্চে ওঠার আগেই আমার মনে হয় টেনশন করে। একটু তো হয়, আর মানে এটা মনে হয় আমি যদি পজিটিভ। মানে আমি যদি বলি যে আমার একদমই কিছু হয়নি, ওটা মিথ্যে হবে। না, মানে একটা দুরু থাকে যে আজকে ভালো হ্যাঁ। হবে তো, মানে মানে এটা আমার স্টেজে মনে হয়। ওঠার আগে হয়তো ধরো আমার আগে হয়তো কেউ হয়তো গেয়ে এসছে, হ্যাঁ। ঠিক আছে, তো খুব ভালো গেয়ে এসছে, ঠিক আছে, হ্যাঁ। একদম দর্শক বলে অফ কি গাইলো, এবার তখন একটা চাপ হয়ে যায় যে এবার আমাকে গিয়ে আমি নিজেরটা তাকে তো রাখতে ভালো পারবো তো। করতে হবে, একদম। কারণ অলওয়েজ দর্শকের এক্সপেকটেশনটা তো অনেক একটা উঁচুতে চলে থাকে, গেছে, ঠিক। কারণ সে একটা বার সেট করে এসছে, এবার হুম। আমাকে সেটাকে টপকাতে হবে, এবার একদম। আমি পারবো কি পারবো না, এটাও একটা ব্যাপার। তো এটা তো একটা ব্যাপার তো থাকেই। শো এর গল্প শুনলাম, তালিমের গল্প শুনলাম, এগুলো তো যথেষ্ট সময় সাপেক্ষ। হ্যাঁ এরকম হয়েছে কখনো ক্ল্যাশ হয়েছে, স্কুল অ্যাবসেন্ট হয়েছে? হ্যাঁ বাবা, প্রচুর প্রচুর হয়েছে। মানে আমি স্কুলে বছরে মনে হয় 50 আবার ওটা বেশি বলছি, 40-30 দিনও, মানে আমার পুরো পুরো বছরে আমার মানে ইয়ে থাকতো না, মানে প্রেজেন্ট থাকতে না? থাকতো না আমার। আচ্ছা, মানে এতটাই তোমার খুব বিজি স্কেডিউল ছিল, মানে হচ্ছে ওই, আর ওই টাইমটা তো খুবই ওই 6, 7, 8, 9, 10, মানে 10 মানে যখন আমরা ফার্স্ট বোর্ডস একদম এক্সাম। আমার বোর্ডসেও আমি শো করেছি। হ্যাঁ। হ্যাঁ আমি বোর্ডসেও শো করেছি। আমি আমার দুটো বোর্ড দিয়েছি, মানে 11 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, তো আমি দুটোতেই আমি শো করেছি মাঝে। তো সেখানে এইটার সময় আমার মনে হয় না স্কুলের সাপোর্ট, এটার সময় আমার মনে হয় তোমার নিজের মেন্টাল সাপোর্ট বা তোমার বাবা মা তোমাকে বাবা মা আমাকে সবসময় তো সাপোর্ট করতেন যে তুই কর, কারণ ওরা জানতেন যে আমি ঠিক পারবো করতে। আমাদের পরের সেগমেন্ট অন দ্য ওয়ে। স্টেজে ওঠার আমরা ধাপে ধাপে এগোচ্ছি। তো গল্প শুনলাম, আমরা শুরু থেকে এগোচ্ছি, এবার আসবো তোমার রিয়েলিটি শো এর বিষয়, যেটা নিয়ে আমি গল্প শুনতে খুব এক্সাইটেড। আমি শিওর যে দর্শক বন্ধুরা শুনতে চাইছে তোমার রিয়েলিটি শো এর ব্যাপারে। তো তোমার শুরুটা ইন্ডিয়ান আইডল থেকে? হ্যাঁ, শুরুটা একদম প্রথম হয়েছে ইন্ডিয়ান আইডল থেকে। আচ্ছা, তারপরে আকাশে সুপারস্টার। হ্যাঁ, দেন আকাশে সুপারস্টার, দেন জি জি সারেগামাপা। হ্যাঁ জি টিভি সারেগামা, জি টিভি সারেগামাপা হিন্দিটা। হিন্দিটা, যেখানে গিয়ে তুমি সারা ইউনিটকে নাচিয়েছিলে যে অডিশনে গিয়ে। হ্যাঁ তো আমি ইন্ডিয়ান আইডলটা একটু শুনি, যে ওখানে যাওয়া, মানে তুমি কিভাবে গেলে অ্যান্ড ওখানের এক্সপিরিয়েন্স অ্যান্ড অল। কারণ আমার মনে হয় যারা স্ট্রাগল শুরু করবে, আমাদের দর্শকরা যারা দেখছে, তাদেরও এইরকম প্রশ্ন মনে আসছে যে আমিও যেতে চাই বা আমরাও এইভাবে স্ট্রাগল করতে চাই, স্ট্রাগলটা করবো কি করে, শুরু করবো কি করে, কিভাবে ইন্সপিরেশন পাবো। আমার মনে হয় বিদিশা সেই অ্যান্সার করতে পারবে। আমাকে একটু বলো, আর আমার দর্শকদেরকেও একটু বলো যে তোমার ইন্ডিয়ান আইডলের জার্নি, তারপরে ধাপে ধাপে আমি আসছি বাদ বাকিগুলো। ইন্ডিয়ান আইডলের জার্নি বলতে গেলে হচ্ছে
খুব ছোট একটা জার্নি ছিল ইন্ডিয়ান আইডলের। কারণ হচ্ছে আমি কলকাতা থেকে চান্স পাই মুম্বাইয়ে। ওটা আমার ফার্স্ট টাইম মুম্বাই যাওয়া ছিল। আচ্ছা। তো মুম্বাই চান্স পাই, তো এখান থেকে যাই মুম্বাইতে। আর মুম্বাইতে গিয়ে আমাদের কলিং রাউন্ড হয় একটা, কলিং রাউন্ডে আমি আউট হয়ে যাই। তো ওটা আমি টপ 100-এ গিয়ে আমি আউট হয়ে গেছিলাম। ওটা খুব মানে ওই যে মানে আউট হয়ে চলে আসা, ওই যে আমি ট্রেনে করে যে আমি যে এসছিলাম, মানে আমার 1.5-2 দিন আমার টাইম লেগেছিল ট্রেনে করে আসতে। ওই 1.5-2 দিন আমার জীবন থেকে কোনোদিনও যাবে না। মানে হচ্ছে এত একটা খুব খারাপ লাগা কাজ করেছিল, কারণ আমার হায়ার সেকেন্ডারির এক্সামের পর আমাকে কলেজে ভর্তি হতে হবে। তো কলেজের ভর্তি হওয়ার ফর্ম সবকিছু একদম রেডি হয়ে গেছে। হঠাৎ করে কল আসে যে এরকম বিদিশা, আমি অডিশনটা দিয়েছিলাম, কলকাতা অডিশন দিয়েছিলাম। তো ওরা কল করে। আচ্ছা, মানে এই ইন্ডিয়ান আইডলের অডিশনটা কলকাতায় হয়েছিল? হ্যাঁ, কলকাতায়। ওদের Okay. 3টে বিগ সিটি আছে, যেটা হচ্ছে কলকাতা, মুম্বাই, দিল্লি, 3টেতে। ওকে, তুমি বড় কলকাতাটা দিয়েছিলে এন্ড তোমার কলেজে ভর্তি হওয়ার সময় কল আসে। মানে হিন্দিতে ওটা আমার ফার্স্ট ছিল। হুম। আর খুবই টেনশনও ছিল যে যদি ওখানে হয়, মানে হুম। যদি হয় হুম, তো হুম। তাহলে তো কলেজটা করে কোনো লাভ নেই। কারণ আমি অলওয়েজ পজিটিভিটি আমার খুব ভালো লাগে, ওই হুম। নেগেটিভ জিনিসটা আমার খুব মানে যেটা প্র্যাকটিক্যাল ইয়ে সেটা হয়। তুমি একসেপ্ট করতে পারো আর কি। হ্যাঁ, তো তারপরে ওখানে গেলে অডিশন। আমি পজিটিভ ভেবে গেছিলাম, মানে হুম। যে হয়তো আমি হয়ে যাবো, মানে হয়তো না, আমি হয়ে যাব, হ্যাঁ। এটা ভেবে গেছিলাম। হ্যাঁ। তাই আমি কলেজটা আমি করিনি। ওকে। তো পজিটিভ ভেবে গেছিলাম, বাট আমার সাথে নেগেটিভটা হয়েছে। তো ঠিক আছে, নেগেটিভটা হয়েছে এরকম যে গেলাম, গিয়ে অডিশনটা দিলাম। অডিশনে সিলেক্টটা হলাম না। চ্যালেঞ্জেস বলতে গেলে হচ্ছে প্রচুর চ্যালেঞ্জ তো ছিলই। আর আরেকটা জিনিস আমার খুব মানে উইয়ার্ড লেগেছে খুব, যে যাওয়ার আগে মানে ওখান থেকে এত পাম্প আপ করেছিল যে আসো আসো, কোনো চাপ নেই এখানে, তুমি তো বিদিশা, তুমি তো একদম মানে তুমি এত ভালো গাও, তুমি টপ 8-এ যাবে, ঠিক আছে। তো যেরকম বলে আর কি টিমের সব মানে ক্রিউ মেম্বাররা, যে টপ 8-এ যাবে বিদিশা, তোমার চুলটা এত বড়, তোমাকে যদি ওখান থেকে যদি বলা হয় যে চুলটা তোমাকে কাটতে হবে, তুমি কি করে? তো এত এরকম ধরনের কথাবার্তা হচ্ছে, টপ 8 হওয়ার পর এসব কথাবার্তা হচ্ছে। তখন তো একটু ভেবেছিলাম যে হয়তো ওরা হয়তো হয়ে যাবে জিনিসটা, হয়তো ভালো হবে, যে মানে যেটা হয়তো হবে সেটা হয়তো পজিটিভ হবে। আমি পজিটিভ ভেবেছিলাম, কিন্তু এটা যে ম্যানিপুলেশন ছিল সেটা তো বুঝতে পারিনি। যেতে চাও বা যাওয়ার ইচ্ছা আছে রিয়েলিটি শোতে, আমি তাদেরকে একদম হাত জোর করে একটা কথা বলতে চাই, কারণ আমার সাথে যেটা হয়েছে। তো অবশ্যই প্রিপেয়ার থাকবেই, আমিও ছিলাম, বাট কিন্তু থাকতেই হবে প্রিপেয়ার। বাট কারোর মিষ্টি কথাতে না ভুলে যেও না, যে তোমার কথা বলছে যে খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো, ওটা বলে, ঠিক আছে। যাওয়ার পর পুরো একদম 360 ডিগ্রি সবটা ঘুরে যায়, একদম সবকিছু চেঞ্জ হয়ে যায়, সবকিছু চেঞ্জ লাগবে, নতুন লাগবে। যে আমি এটা তো ছিলই না, এরকম তো কিছু ছিলই না। তো একটু ভেবে চিনতে তারপর। থ্যাংক ইউ বিদিশা। আমার মনে হয় যারা শুনছে, যারা তোমার কথা শুনছে, তোমার জার্নি শুনছে, তোমার জার্নির সাক্ষী, তো তারা হয়তো তোমার এই কথাটা হয়তো মাথায় রাখবে, বা যারা এরকম জার্নি শুরু করতে চলেছে তারাও হয়তো ওই জিনিসটাকে নেবে তাদের মধ্যে। তো ধন্যবাদ, মানে এই জন্যই হয়তো তোমাদের মতন আর্টিস্টের কথা শোনার জন্যই আমাদের এই অনুষ্ঠান। খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলতে। অনেক কিছু মানে চেঞ্জ হয়ে গেছিল, কেন না আমি তারপর আমি স্যারের কাছে ভর্তি হই, স্যারের কাছে আমি যাই। স্যারকে আমি একদিন টেক্সট করেছিলাম ফেসবুকে যে স্যার এরকম আমি আপনার খুব বড় একজন ভক্ত, তো আমি আপনার কাছে শিখতে চাই। তো স্যার আমাকে 10 মিনিটের মধ্যে রিপ্লাই দিয়েছিল যে একটা কাজ কর, তুই আফটার পুজো তুই চলে আয়, তোকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তুই চলে বসে আমরা কথা বলে নেবো। তো আমরা যেদিন গেছিলাম আমি স্যারের কাছে, স্যারকে আমি পুরোটাই বলি যে এরকম 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 হয়েছে। স্যার বললেন যে ঠিক আছে, ঘুরে তো দাঁড়াতে হবে নাকি। আমি বললাম যে একদম। ব্যাস, তোমাকে দেখো, তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমটা করতেই হবে, ওটা থামালে চলবে না। যে ওখানে গিয়ে আমি চান্স পাইনি বলে যে আমি এখন মানে একদম বসে যাবো, একদমই নয়। আরো এর থেকেও তোমাকে ডাবল তোমাকে করতে হবে, দিতে হবে তোমায়, কিন্তু ওটাকে স্ট্রাগল বললে কিন্তু চলবে না। স্ট্রাগল তুমি স্ট্রাগল কারা করছে? যারা মানে যারা রাস্তায় বসে আছে, যারা খাওয়ার জন্য খাওয়ার পাচ্ছে না, তারা লাইফে স্ট্রাগল করছে, এটা তোমার স্ট্রাগল না। তোমরা কিন্তু বাড়ির
মাথার উপর কিন্তু তোমার কিন্তু ছাদ আছে। তোমার পরের জার্নি যেটা আকাশে সুপারস্টার, তো সেটা একটু স্যারের দেওয়া আমাকে একটা গিফট, আচ্ছা। খুব স্পেশাল আমার কাছে। স্যার ফোন করে বললেন যে বিদিশা এরকম একটা অডিশন আছে, যাবি? হ্যাঁ, আমি বললাম যে ঠিক আছে, কারণ আমি স্যার আমাকে যেটা বলে আমি চোখটা বুঝি আর আমি সেটা করি, আর সেটা আমার একদম। আর আমি যে কটা কাজ করেছি প্রত্যেকটা কাজে মানে আমি আমার ভালোই হয়েছে, কিছু নেগেটিভ গুরু শিষ্যার বন্ডিং এটাই হওয়া উচিত। কিছু নেগেটিভ হয়নি। আর আকাশে সুপারস্টারও একদম সেম। আর আকাশে সুপারস্টারে গেলাম, প্রথম দিন তো অডিশনে গেছি, বাপরে বাপ, মানে খুব ভয়, হ্যাঁ, প্রথম audition- ইন্ডিয়ান আইডলের কথা মনে পড়েছে। এটা তো তাও কলকাতাতে ছিল, ওটা কোনো চাপ ছিল না, এটা তো কোনো চাপ ছিল একদম। না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মানে আমি তো তোমাকে জানি তুমি বোধহয় সুদূর মেদিনীপুরের, কারণ তুমি শুরুতে বললে তুমি কলকাতার বাটানগর, মানে এটাতে আমি শুরুতে তোমাকে কোশ্চেন করিনি ঠিকই, বাট এখন আমার মনে হয় আমার দর্শক বন্ধুরাও জানে তুমি মেদিনীপুরের। কেন? ও কারণ আকাশের সুপারস্টারে আমি বা আমরা সবাই তোমাকে মেদিনীপুরের হয়ে দেখেছিলাম, তো সেটা কেন? ওইটার প্রশ্ন না এখনো অব্দি আমার কাছে খুব রহস্যজনক। মানে তুমিও জানো না? হ্যাঁ, আমিও জানি না, আমি বাটানগরে, আমি কলকাতার। তাহলে মানে এই বিষয়টা গেলাম অডিশনটা দিলাম, এবং আমার একটা কমন জিনিস যেটা আছে যে অডিশনে গেলেই সবাই আমাকে দেখে আগে চুলটাকে দেখে, পেছনটা ঘুরতো। আচ্ছা, পেছনটা ঘুরতো তো চুলটা দেখবো কত বড়, তো চুলটা আরো বড় ছিল তখন, আরো অনেক আরো বড় ছিল? হ্যাঁ, মানে এই এত ছিল। ওরে বাবা! তো দেখে তো আমাদের যিনি যাচ্ছিলেন, তো উনি বলেন যে চুলটা তো খুব সুন্দর, গানটা কেমন গায় সেটাই দেখবো। আমি যে হ্যাঁ ম্যাম। বলছে কি গান গাইবি? তো আমি একটা বাংলা গান গাই, একটা বাংলা আধুনিক গান, যেতে দাও আমায় ডেকো না। তো উনি গানটা শোনেন, আরো উনি বলেন যে বাহ সুন্দর, আরো 2-3টে গান উনি আমাকে বলেছিলেন, তো আমি ওগুলো গেয়েছিলাম, হিন্দি গান গেয়েছিলাম। তো ওই অডিশনটার পর তারপর প্রায় 10-12 দিন হয়ে গেছে, কোনো আর কি ফোন কল টল কিছু আসেনি। স্যারের কাছে গেছি মাঝে, একদিন বললাম স্যার, স্যার বলছে অডিশন দিয়েছিলিস? আমি বললাম হ্যাঁ স্যার দিয়েছি। কল টল এসছে? আমি বললাম না স্যার কিছু আসেনি। বলছে আচ্ছা ঠিক আছে, হয়তো চলে আসবে, অ্যাকচুয়ালি আগের লটেরও তো অনেকেরই মানে স্যারও নেয় মাঝে মাঝে অডিশন, তো স্যার বলছে হয়তো চলে আসবে। কিরকম কি রিয়াকশন কেমন ছিল? রিয়াকশন তো মানে আমার নিউট্রাল ছিল আর কি, অতটাও যে কিছু বোঝা যায় না অডিশনে, পড়েনি না ওরকম, নিউট্রালি থাকে। তো বলছে যে ঠিক আছে দেখা যাক। এবার স্যারের বাড়ি থেকে আমি যখন ফিরছি তখন আমার কাছে, তখন আমি ট্রেনে আমি আর কি বাড়ি ফিরছি মায়ের সাথে, তো মাঝ রাস্তায় আমার কাছে কল আসে যে বিদিশা এরকম তোর কল টাইম হচ্ছে এই মানে পরের সপ্তাহ, মানে পরের সপ্তাহের কথা বলছিল, যে পরের সপ্তাহে এত তারিখে এই টাইমে হচ্ছে তোর কল টাইম, কিন্তু চলে আয়, তুই ফ্রি তো? আমি বললাম যে হ্যাঁ আমি ফ্রি আছি। বলছে হ্যাঁ তোর আকাশে আটে তুই সিলেক্টেড হয়ে গেছিস, তো তোর এটা কল টাইম আছে, চলে আসিস। আমি বললাম যে আচ্ছা কল টাইম মানে একদম কি মানে গিয়ে শুট হবে? শুট ফুট কি হবে নাকি? বলছে যে হ্যাঁ শুট হবে তো। ওকে আচ্ছা ঠিক আছে, বেশ খুশি। স্যারকে ফোন করেছে, হ্যাঁ এরকম হয়ে গেছে। বলছে হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ। বলছে যে আজকে আমরা ডিসকাশন করলাম না? আমি বলছি হ্যাঁ স্যার। বলছে যে বাহ দেখেছিস আমরা কত পজিটিভ। আমি বলছি হ্যাঁ। তো যাই, শুটে যাই, আর শুটে গিয়ে তো একটা নতুন এক্সপিরিয়েন্স যে কিরম ভাবে শুট হচ্ছে। হ্যাঁ মানে বাংলার শুট আর বোম্বে শুট দুটো একদমই আলাদা, কিন্তু ওটা আমার কাছে খুব নতুন, খুব বড় সেট ছিল, আর খুব ভালো ছিল। মেকআপ ম্যান আমাকে মেকআপ করছে, এসব তো সবাই স্বপ্নে দেখতাম, টিভিতে দেখতাম, খবরের চ্যানেলে ফার্স্ট টাইম হচ্ছে এরকম, মানে একটা অন্যরকম। আর তার আগে একটা ফেলিয়ার, সেখান থেকে সিলেকশন, মানে এটা একটা এটা আমার কাছে খুব একটা পজিটিভ একটা ব্যাপার ছিল যে না বিদিশা এখনো ফুরিয়ে যায়নি, বিদিশা আছে। তো সেখানে গিয়ে যখন দেখলে তুমি মেদিনীপুর, হ্যাঁ কারণ প্রথম তো আমি অত আমার মাথাতেই আসেনি, আমাকে যখন ডাকে শুনে বিদিশা এবার তোমার হবে, ওকে। এবার ওদের না প্ল্যাকার্ড থাকে আর কি, জায়গার নাম লেখা প্ল্যাকার্ড থাকে, অনেকের বর্ধমান থাকে, অনেকের মানে জায়গা অনুযায়ী হাওড়া থাকে অনেকের, তো আমারটা দেখেছিল পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। তো আমাকে বলছে বিদিশা এখন পূর্ব মেদিনীপুরের প্ল্যাকার্ডটা যখন এসে তুমি তখন ঢুকে। আমি বললাম যে কি? হ্যাঁ পূর্ব মেদিনীপুর, কারণ আমি তো বাটানগরের। বলছে তোমার শুটে দেরি হয়ে যাচ্ছে, শুটে যেতে হবে। আমি ওখানে দাঁড়িয়ে আর কিছু কথা বলিনি, কারণ অলরেডি আমার একটু মানে টেনশন, কারণ ফার্স্ট টাইম শুট, রিয়েলিটি শো, মানে আর
পুরো ব্যান্ডের সাথে, লাইভ ব্যান্ডের সাথে একদম করতে হবে, জাজেসকে ফেস করতে হবে, তারপর মানে মুখের মধ্যে ওই ছাপটা যাতে না থাকে, যে তুমি যে মানে একটু টেনশনে আছো, একটু নার্ভাস আছো, যাতে ওটা যাতে না বোঝা যায়। তো আমরা যাই, আমি যাই, গিয়ে শুটটা করি। তারপর যখন এটা তোমার টেলিকাস্ট হয়, যেখানে তুমি দেখা যায় যে নামটা বিদিশা কিন্তু নিচে তোমার জায়গার নামটা অন্য। হ্যাঁ, ওটা খুবই মানে খারাপ তো লেগেই ছিল। আমার খারাপের থেকেও বড় কথা হচ্ছে বাটাতে যারা যারা জানেন যে আমি বাটায় থাকি, আমি গান গাই, তাদের সবারই একটা এক্সপেকটেশন থাকে যে বিদেশে যখন কোনো যদি ন্যাশনাল টিভিতেও যদি যায় তো বাটাকে রিপ্রেজেন্ট করবে অবশ্যই, আর আমি করব। কিন্তু ওইটা ওখানে হয়নি, মানে বাটার নামটা আসেইনি ওখানে একদমই, মানে সেটার জন্য নিশ্চয়ই তুমি অনেকের থেকে অনেক কথা শুনেছো। অনেক কথা, মানে আমাকে ওই সেদিনের এপিসোডটা যাওয়ার পরেই আমাকে কল করছে, বিদিশা এটা ঠিক কি হলো বুঝলাম না। তো এবার আমি শিফট করছি তোমার আরেক জার্নি, সেটা হচ্ছে তোমার জি টিভির সারেগামাপা। তো সেটার বিষয়ে একটু শুনবো। জি টিভি সারেগামাপা আমার জন্য একটা লাইফ চেঞ্জিং এর একটা মানে কাইন্ড অফ জিনিস। মানে জি টিভিতে যদি আমি না যেতাম আমি বুঝতেই পারতাম না যে এত কিছু হয়, মানে বিহাইন্ড দ্য ক্যামেরাও যে অনেক কিছু হয়, তারপর অনেক কিছু শিখে এসেছি, প্রচুর কিছু, ওগুলো থেকেও বড় কথা অনেক কিছু শিখে এসেছি ওখানে। আমি প্রায় 1.5 মাসের কাছাকাছি আমি ওখানে ছিলাম মুম্বাইতে। আমরা সবাই একসাথে ছিলাম, আমাদের গ্রুমার, আমাদের সব কন্টেস্টেন্ট, আমরা রুম শেয়ার করতাম আর কি। তো আমরা সবাই একসাথে ছিলাম, আর ওইটার এক্সপিরিয়েন্সটাই আলাদা, সবাই একসাথে রেওয়াজ করা। আমাদের যিনি গ্রুমার ছিলেন সঞ্জয় বিদ্যার্থী স্যার, উনি আমাদেরকে রেওয়াজ করাতেন সবাইকে একসাথে, সকালবেলা উঠে আমাদের রেওয়াজ হতো। তো ওইটার এক্সপিরিয়েন্সই আলাদা। গিয়ে তো দেখছি যে যাদেরকে আমি টিভিতে দেখেছি, মানে যেসব কন্টেস্টেন্টকে আমরা মানে টিভিতে দেখেছি, উইনার টুইনার যারা বড় বড় রিয়েলিটি শোয়ে, তারা এসছে অডিশন দিতে। তাহলে ভাবছি যে এটা কি, আমি কি হব, আমি তো বাটানা ওটা থাকি, এরা তো উইনার আছে, এরা হবে আগে, এরা ভালো গায়। কিন্তু ওই যে বলে নিজেকে আন্ডারস্টিমেট করবে না, না। তো আমি একটু প্রথমে করেছিলাম নিজেকে আন্ডারস্টিমেট যে আমি হবো কি, ঠিক আছে দেখা যাক, দিয়ে তো দেখি একটু গানই তো গাইতে হবে, আর কি করতে হবে। তো গেলাম, অডিশনটা দিলাম। আর আমার একটা প্লাস পয়েন্ট কি ছিল, প্লাস পয়েন্ট এটা ছিল হচ্ছে আমাদের কলকাতা অডিশনে কেউ হয়তো ভাবেওনি, মানে যারা এসেছিল অডিশন দিতে তাদের মধ্যে কেউ হয়তো ভাবেওনি যে মারাঠি গানও যে গাওয়া যায়। আর আমার না খুব ভালো লাগে এই মানে বেশ বাংলা হিন্দি ছাড়া। তুমি এইখানে গিয়ে সারা ইউনিটকে নাচ করিয়েছিলে? হ্যাঁ, এই গল্পটাই শুনবো। এইটাতেই চলো শুনি এই গল্পটা। এইটাতেই। তো আমি যাই অডিশন, আর আমার অডিশন আমি গেছিলাম, আমার রিপোর্টিং টাইম ছিল হচ্ছে দুপুর 12টায়, আর আমি অডিশন দিয়েছিলাম হচ্ছে রাত 10টায়। বাপরে। ঠিক আছে, সারাদিন কিছু না খেয়ে বসে অডিশনটা দিই রাত 10টায়। আর আমি ছিলাম হচ্ছে আমাদের অডিশনের আমি লাস্ট ক্যান্ডিডেট, মানে আমাদের ব্যাচের আমি লাস্ট ক্যান্ডিডেট ছিলাম, বাদ বাকি সবার হয়ে গেছে, সবাইকেই মানে নিউট্রাল আর কি রিয়াকশন দিয়েছে। তো এবার আমি ভাবলাম যে এত রাত হয়ে গেছে, ওদের এনার্জিটাই নষ্ট, কারণ এনার্জি অতটা থাকবে না, আমার নিজেরই এনার্জি নেই, ওদের কি থাকবে এনার্জি। তো এবার আমি যখন ঢুকলাম, ঢুকে পুরো ইউনিট পুরো বসে আছে, পুরো জি এর সবাই বসে আছে, কোঅর্ডিনেটর থেকে শুরু করে যে ডিরেক্টর সে সবাই বসে আছেন, গ্রুমাররা বসে আছেন। তো ওনাদের ওখানেও সেম, চুলটা তো খুব সুন্দর, তুমি কি মাখো চুলেতে? আমি বললাম যে এরকম চুলে কিছুই তো করি না। বলছে আদিবাসী লাগাও নাকি, আদিবাসী লাগাও নাকি? আরে না আমি কিছু করি না। বলছে আচ্ছা ঠিক আছে, গান তাহলে গাও, কি গান গাইবে? তো আমি একটা মারাঠি গান গেয়েছিলাম, শ্রেয়া ঘোষাল ম্যামের গাওয়া চন্দ্রা। আচ্ছা, চন্দ্রা। তো ওনারা না যখন বলি যে আমি মারাঠি গাইবো, বলছে মারাঠি গাইবে, গাইলাম। ওনারা পুরো গানটা শুনেছে, লাইক গানটা মনে হয় 5-6 মিনিটের গান আছে, পুরো গানটা ওনারা শুনেছে, পুরো ব্যান্ডের সাথে ওনারা পুরো গানটা শুনেছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আমি ভেবেছিলাম ওনারা তো বসে থাকবে, সবাই না সামনে চলে এসেছিল আমার, নাচ করছিল। হ্যাঁ, নাচতে নাচতে সবাই নাচতে নাচতে ক্লান্তি দূর হয়ে গেল পুরো। ক্লান্তি, সবার ক্লান্তি দূর, আমার তো ক্লান্তি দূরই, মানে আমার তো একদম, মানে আমি ওটা দেখে আমার এত ভালো লেগেছে যে কিছু একটা পজিটিভ, তো কিছু একটা সাইন তো আছে, সবাই নাচতে নাচতে বলছে যে সবাই নাচছে। এবার আমি শুনি এক লাইন, একটা ছোট একটুকুনি লাইন শুনি। ইঝালা কশানা সখ্যা সসনু সঙ্গ লুক লুক নারা দেবা वनवा जीवारे धुमसल राया जी
रात भर आता नावा लर नट खट आवा घर तोड्याची तरणी ताठी नखऱ्याची अशलत सटत मोरडत झुलवट आले मी नाजूक छम छम उंगराचे बाण नजरात घेऊनी नज तरली सुंदरा चंद्र रात रंगेरते रंगोनी साज श्रृंगार हाले ओनी सोर तालात मी दंगोनी आले तारांगणी चंद्रा। কি অসম্ভব ভালো গান করার স্বাভাবিকভাবেই মানে ওনারা যখন তোমার সাথে কানেক্ট করেছে এই গানটায় মানে ওনারাও মহারাষ্ট্রিয়ান, তারপরে তুমি মারাঠি সং করেছো, তো স্বাভাবিক মানে আর আমি না তো ভেবে করিনি যে আমি যখন বেরিয়েছিলাম অডিশনটা দিয়ে, তো ওনারা তো খুব খুশি তো ছিলেন, আমিও খুব খুশি ছিলাম। তো আমাকে সবাই জিজ্ঞেস করছে যে তুই যখন মানে ভেতরে গেছিলিস না ওখানে খুব হই হুল্লোড় হচ্ছিল, কি হচ্ছিল রে? সব সেলিব্রিটি কিন্তু তারা, ঠিক আছে, যারা যারা কন্টেস্টেন্ট ছিল, কি হচ্ছিল রে ওখানে? আমি বললাম যে সবাই তো নাচছিল। বলছে কি গেয়েছিলিস যে নাচছিল সবাই? আমরা তো গাইলাম। আমি বললাম যে আমি তো মারাঠি গান। বলছে কি গান? আমি মারাঠি গান গেয়েছি। তুই মারাঠি পারিস নাকি? আমি বললাম না। বলছে তা মারাঠি গান কেন তুই হঠাৎ করে মানে দিলি? তো ছক্কাটা মেরে দিলি, তো ছয়টা মেরে দিলি? বলছে কিসের ছয় মেরেছি? তো পরের দিনের অডিশন ছিল হচ্ছে একদম মুম্বাইয়ের অডিশন, এটা তো কলকাতা ছিল, কলকাতা থেকে চান্স মানে হয়েছে সেকেন্ড অডিশনের জন্য, বা সেকেন্ড অডিশন মানে সেকেন্ড মুম্বাই অডিশন ছিল এটা। তো ওই দিন একটু চাপ তো ছিলই। তুমি ওই মেয়েটা না যে কালকে লাস্টে মারাঠি গান গেয়েছিলে? আমি বললাম যে হ্যাঁ। বলছে তুমি আজকে কি গাইবে? তো আমি বললাম যে হীরামান্ডি থেকে চৌধুরী সাহেব গাইবে। তো বলছে চৌধুরী সাহেব গাইবে? আমি বললাম যে হ্যাঁ। বলছে তোমার গানের সিলেকশন কিন্তু খুব সুন্দর, মানে খুব ইউনিক সিলেকশন। আর আমি শ্রেয়া ঘোষালকে খুব পছন্দ করি। ও সবাই সবাই আমরা সবাই আমি খুব ডাই হার্ট সবাই তো খুব পছন্দ করি। তো এটা শুনবো একটু। আমার খুব ফেভারিট গান, আমি শুনতাম না, আমি তোমাকে এতবার গান গাওয়াতাম না, কিন্তু এই গানটা আমার খুব ফেভারিট গান। একটা লাইন গাইছে, একটা লাইন গাও, পিক লাইনটা গাইছে। হ্যাঁ। चांद भी सबको कहा चांद कोई ढलता है, हाय पानी में कौन जलता है, चांद भी सबको कहा চাঁদ कोई ढलता है। খুব ভালো, ভীষণ অপূর্ব, মানে এই গানটা না এত মিষ্টি করে গেয়েছে গানটা, মানে খুব মিষ্টি গান। হ্যাঁ, তো তারপর আমি গানটা গাই, এটাও প্রায় পুরোটাই শোনেন। তো তারপর ওনারা বলেন যে বিদিশা এটা তো শুনলাম, তুই না মারাঠি গানটা আবার গা। ওটা আমার কাছে একটা মানে খুব ভালো লেগেছে, ওনাদের মনে আছে, কারণ ওনারা এত হাজার মানে ছেলে মেয়ের অডিশন নিয়েছে যে তাদের মনে মধ্যে রেখেছে, থেকে যে আমাকে মনে রেখেছে, আমি যে গানটা গেছি সেটাকেই মনে রেখেছে। তো এটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট। তো আমি যখন গাই আবার মারাঠি গানটা, তখন আবার সেম নাচানাচি একদম শুরু হয়ে গেছে। এবার সেদিন মানে আমিও নেচেছিলাম সবার সাথে, আমিও নেচেছিলাম। দেন আমরা সোজা 5-6 দিনের নোটিসে আমরা মুম্বাই বেরিয়ে যাই। তুমি সিলেকশন হয়ে গেল আর কি, সিলেক্টেড মুম্বাই আর কি হয়ে গেল। মুম্বাইতে যাওয়ার পর একদম টিভি অডিশন আমাদের পুরো চালু হয়, গ্রুমিং, রেওয়াজ, ওইখানে আমার লাইফস্টাইলটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, একটা অন্য রকম রাস্তায় ছিলাম। এবার আমরা গ্রিন রুমে যাব, আমাদের পরের সেগমেন্ট গ্রিন রুম, সবুজ ঘর একদম। মানে স্টেজে ওঠার ঠিক আগের মুহূর্ত। তো গ্রিন রুমে মনে আমরা অনেকটা সময় নিজেকে তৈরি করি, নিজেকে গ্রুম করি, ওয়েট করি, ওয়ার্ম আপ করি, সবকিছু করি। তো আমি সেইভাবেই গল্প করব তোমার সাথে যে এই যে মুম্বাই থেকে এলে বাড়লো? মোটামুটি তো বেড়েছে, শোয়ের থেকেও বেশি বড় কথা হচ্ছে আমার রেকর্ডিংটা বেড়ে গেছে। বাহ, একটু গভীরে যেতে চাইছি। আমার মনে হয় এই জায়গাটা, সেটা হচ্ছে শুনলাম এত জার্নি, এত আপস অ্যান্ড ডাউনস, পড়াশোনার সমস্যা। এবার একটু জানি যে ব্যক্তিগত জীবনে এরকম কোনো মানুষ আছে যে এই সবকিছু সাক্ষী?
আচ্ছা, এই প্রশ্নটার কি মানে আমাকে উত্তর দিতেই হবে? হ্যাঁ, শুনতে চাইছে সবাই। এই এত কারা শুনতে সুন্দর, চাইছে? আমি তো এত শুনতে পাচ্ছি না। এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর সেজে এসছে, এত সুন্দর চুল, যেখানে সব জায়গায় বলেছে মেনশন করে করে, আমিও আজকে এসে বলেছি যে এত সুন্দর জিনিসটা কে করে দিয়েছে, উত্তর দিয়েছে আমার বাবা করে দিয়েছে। হ্যাঁ। তো যাই হোক কাকু, ভীষণ ভালো লাগছে ওকে দেখতে, আমি অন ক্যামেরায় বললাম। তো একটু ব্যক্তিগত লাইফ নিয়ে জিজ্ঞেস করছি আপনার মেয়েকে, তো বলো। না, আমি গান নিয়ে ভালো আছি, গানে গানে আছি, আমি গানের সাথেই থাকতে চাই। একটা ঘটনা শুনেছিলাম নাকি তুমি প্রথম ডেটে গেছিলে তোমার মা বাবাকে নিয়ে, মানে এটা কিরকম দ্যাট ঘটনা? ওয়াজ নট ডেট। ওটা ডেট ছিল না, ডেট না, মানে ওই তার দিক থেকে হয়তো ডেট, কিন্তু বাট উনি এখন হ্যাপিলি ম্যারিড আর কি, ঠিক আছে। এটা কেমন ঘটনা, মানে কি মা বাবাকে নিয়ে ডেটে গেছিল, মেলাতে পাচ্ছেন আপনারা, মানে কেন? কেন মানে হচ্ছে এটা প্রায় বেশ 2019, হ্যাঁ প্রায় 5-6 বছর আগের ঘটনার কথা বলছি, আরো বেশি। ডেটে মা বাবাকে নিয়ে? হ্যাঁ, কারণ হচ্ছে ছেলেটি আমাকে বলে যে ছেলেটি মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, তো ছেলেটি আমাকে বলে যে আমার তোমাকে ভালো লাগে, তো আমি তোর সাথে একদিন দেখা করতে চাই। আমি বললাম ওকে। ও না দূর থেকে দেখছে যে আমি আসছি, আমার মা আসছে, সাথে আমার ভাই, আমার বাবা। বাবা, ও তো আমাকে গোটা ফোন করে- পরিবার নিয়ে চলে এসেছে। ওকে ফোন করে বলছে যে বিদিশা, তুই কি কাকিমা কাকু তোর ভাই কে নিয়ে আসছিস? আমি বলি হ্যাঁ, কেন, কোনো প্রবলেম আছে? যে কোনো বলছে, ছেলে পালিয়ে যাবে, ও নিশ্চয়ই পালিয়ে গেছিল। পালিয়ে গেছিল মানে হচ্ছে ও বলছে না মানে কেন, মানে হ্যাঁ। আমি বললাম যে কেন না, কি আছে, এই প্রবলেম কি আছে, আমরা কোথায় যাচ্ছি? বলছে হ্যাঁ আমরা একটু চা খেতে যাবো। আমি বলি হ্যাঁ, আমার মাও চা খাবে, মাও চা খাবে। কি প্যাথেটিক, উনি শুনছেন মনে হয়, মানে আর ওরা এটা আপনার সাথে খুব খারাপ হয়েছিল, মানে আমি আপনাকে সাপোর্ট করছি। সাপোর্ট ফাপোর্ট করো না, সে আমার হ্যাপিলি ম্যারেড আছে। ধরো তুমি এটাকে এড়িয়ে যাচ্ছ, দর্শক বন্ধুরা বুঝতে পারছে, সেটা হচ্ছে বিদিশা কি সত্যি সিঙ্গেল? আমার এক্স বয়ফ্রেন্ড ছিল ফাইনালি। ফাইনালি। তো এবার হ্যাঁ অবশ্যই ছিল, মিথ্যে বলে তো কোনো লাভ নেই, সেও দেখছে হয়তো। তো তার সাথে আমার ঝামেলাটা হয়ে সবটা শেষ হয়ে যায় এই মিউজিকের জন্য, ঠিক আছে। আমার ভাই ছিল সেদিন আমার সাথে, মা বাবাও ছিল, কিন্তু ভাই আমার একদম সঙ্গে সঙ্গে ছিল একদম, ও আমাকে দেখেছে সেই সময়টায়। নবমীর দিন রাত্রে আমি শো করতে, এবার জাস্ট আমার নামটা অ্যানাউন্স করেছেন, আমি উঠবো স্টেজে, হাতে আমার মাইক্রোফোন, ফোন একটা নোটিফিকেশন ঢুকলো যে আমি আর থাকতে পারবো না তোর সাথে। দেন একটা বড় প্যারাগ্রাফ ছিল, সেটা অত কিছু আমার মনে নেই, মানে ওসব মনে রেখে কোনো লাভ নেই, ঠিক আছে। এটা লেখা ছিল যে আমি আর তোর সাথে থাকতে পারবো না। আর ততক্ষণ আমি ব্লকড আর কি, আমাকে ব্লক করে দিয়েছিল সব জায়গা থেকে। ওটা যখন আমি দেখি আমার হাতে মাইক্রোফোনটা, না আমার হাতটা ওরকম কাঁপছিল যে স্বাভাবিক। আমি উঠবো এবার গাইবো কি করে। একটা কাছের মানুষ যখন এরকম একটা কথা লেখে, তাও আবার একটা সেরকম মোমেন্টে যেখানে তুমি পারফর্ম করতে উঠছো, মানুষকে আনন্দ দিতে উঠছো, একদম কাম থাকতে হবে। আমি আমার নিজের মা একদম। বাবাও থাকে না আমি যখন স্টেজে উঠি। একদম একদম, মানে যেখানে তুমি সবাইকে আনন্দ দিতে উঠছো, যখন সেখানে নিজের মনটা ভেঙে যায়। আমার মনে হয় এরকম পারফর্মারদের লাইফে এরকম টাইম আসে, অবশ্যই তোমার আসতেই কাছেও হবে। এসছে, ওই জন্য হয়তো তুমি এখন অনেকটা স্ট্রং। Maybe. আর আগামী জীবন তোমার ভালো হোক। তো এরপরে আমরা অনেকক্ষণ গল্প করলাম, এবার একটা হ্যাঁ। ছোট গেম খেলে নেওয়া যায় বিদিশার আচ্ছা। সঙ্গে। তো আমরা এবার যাব একটা ছোট্ট গেমে। ওকে। আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করব, আচ্ছা। তুমি সেই অনুযায়ী অ্যান্সার। প্রথম কোশ্চেন, যদি সিঙ্গার না হতে ওকে। তাহলে কি হতে চাইতে? মেবি অ্যাক্টিং করতাম, খুব ভালো লাগে আমার, অভিনয় জিনিসটা খুব ভালো লাগে। আমার পরের প্রশ্ন, শ্রেয়া ঘোষাল, মধুমন্তী বাগচি, সুনিধি চৌহান, মোনালি ঠাকুর, এই চারজন সিঙ্গারের নাম বললাম, এদেরকে তুমি তোমার নাম্বার অনুযায়ী, ওকে, মানে 1 2 3 4 করে তুমি রেটিং করো। রেট Yes. আমি করব? হ্যাঁ। এটা না করলে নয়। না, এটা গেমের পার্ট, এটা করতে হবে। প্লিজ আমি হাত জোর করে বলছি, আমাকে কিন্তু কেউ ভুল বুঝবেন না, আমি কেউ ভুল বুঝবে না, এটা গেমের পার্ট। চলো, আমাকে কেউ জাজ করবেন না, আমি কেউ নই ওনাদেরকে রেট করার, কিন্তু জাস্ট মানে গেমের একটা পার্ট হিসেবেই নিন, ঠিক আছে।
যেহেতু আমি শ্রেয়া ঘোষাল নামের বিশাল বড় ফ্যান, শুধু আমি না, তুমিও বললে। একদম একদম একদম। অবভিয়াসলি প্রথমে শ্রেয়া ম্যাম, দেন সুনিধি ম্যাম। এবার তৃতীয় প্রশ্ন, তোমাকে 3টে সিচুয়েশন আমি বলে দিচ্ছি, ওকে 3টে সিচুয়েশন অনুযায়ী তোমার একদম ফ্লুয়েন্টলি যে গানটা মাথায় আসবে আচ্ছা ওই সিচুয়েশনে তুমি গাইতে কি হবে? গাইতে চাও সেটা গাইতে হবে, Okay. এক লাইন করে, খুব আচ্ছা। বেশি না। একটা হচ্ছে খুব আনন্দ, খুব মন ভালো আছে, আচ্ছা। একটা হচ্ছে দুঃখ পেয়েছো, আর একটা হচ্ছে হার্ট ব্রেক। নাম্বার 1টা শুনে নি কি? আচ্ছা, নাম্বার 1 খুব আনন্দ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, দারারারা। চলো হয়ে গেছে তো? একদম। নাম্বার 2 নাম্বার 2 কি বললে তুমি? দুঃখ। দুঃখ। ওকে, দুঃখ পেয়েছি আমি। लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, আহা लग जा गले से। অপূর্ব অপূর্ব। নাম্বার 3 সেটা হচ্ছে হার্ট ব্রেক। ওকে, দুঃখ আর হার্ট ব্রেকের দুঃখ আমার মনে হয় ডিফারেন্সিয়েট করা যায়। ওকে, আমার একদম মাথাতে একটা গান আসছে, যেটা হচ্ছে আমি খুব গাই এই গানটা। सुन रहा है ना तू, रो रही हूँ मैं, सुन रहा है ना तू, क्यों रो रही हूँ मैं। হার্ট ব্রেকের সময় কি এই গানটা গাওয়া হতো না শোনা হতো? না, আমি আমার হার্ট ব্রেকের পর আমি প্রচুর ফাটিয়ে শো করেছি। ও এর পরের প্রশ্ন, হুম, তোমাকে একদিনের জন্য রিপোর্টার করা হলো, ওকে সিঙ্গার টু রিপোর্টার। তো সামনে ক্যামেরা, হাতে বুম। এমন কোন মানুষ আছে যাকে তুমি কোনো প্রশ্ন করতে চাও? মানুষটাকে এবং প্রশ্নটা কি এটা জানতে চাই। ওকে, খুব জলদি আমার মাথাতে একটা উত্তর আসলো। আমি একজনকে একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে আমার এক্স কে। ইন্টারেস্টিং। হাই, আমি তাকে এই প্রশ্নটা করতে চাই। সে আমাকে একটা জিনিস, একটা কথা বলে ছেড়েছিল যে তুমি সময় দাও না, ঠিক আছে, তুমি সময় দাও না তো থাকতে পারবো না আমি তোমার সাথে। তো তাকে আমি একটা কথা আর আরেকটা জিনিসও বলেছিল যে এইটুখানি তো মেয়ে, এই বয়সে কিসের কেরিয়ার। তাকে আমি একটা কোশ্চেন করতে চাই তাও, যে তোমার কেরিয়ারটা হয়েছে? শুনুন, আমাদের কমেন্ট সেকশনে কিন্তু এর উত্তরটা আমরা এক্সপেক্ট করব। এবার লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন, সেটা হচ্ছে একদম বিষয়টাকে একটু ঘুরিয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে ও টুনির মা গানটা আমরা সবাই শুনেছি, খুব ট্রেন্ড একটা সং ছিল একটা সময়, এখনো আমরা পার্টি শাড়িতে নাচ ফাচ করি। এই গানটা তোমায় গাইতে বলবো না, কিন্তু এই গানের লিরিক্সটা তোমাকে ইউজ করতে বলবো অন্য গানের সুরে। ভগবান, ইন্টারেস্টিং না? ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং করে আমায় চেনে না। টুনির মা টুনির মা টুনির মা টুনির মা। তুমি তো এখানেও আমাকে নাচিয়ে দিলে, এখানেও আমাকে নাচিয়ে দিল। যাই হোক, খুব ভালো লাগলো তোমার সাথে খেলে। এরপরে আমরা একদম স্টেজে ওঠার আগে চলে এসেছি, আগের মুহূর্তে। তো এবার ফাইনাল কল, আমরা ফাইনাল কলে যাচ্ছি। ফাইনাল কল। এত তো শো করেছো, আমরা শুনলাম, এত আড্ডা দিলাম, শুনলাম, সবাই শুনলেন। মনে রাখার মতো কোনো ঘটনা? শো নিয়ে বললে, এটা আমার শোতে হয়নি, কিন্তু এটা মানে অনলাইনে হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে হয়েছিল। আমি 1-1.5 বছর আগে একটা গান গেয়েছিলাম, যেটা হচ্ছে রাজ ফাতেহ আলী খান সাহেবের আমি একটা গান গেয়েছিলাম, তো দিল লাগি গেয়েছিলাম। আচ্ছা, ফেসবুক অ্যান্ড ইনস্টাতে আমি আপলোড করি ওটা। তো আফটার আপলোডিং আমার কাছে প্রায় 30 মিনিটসের মধ্যে ওটা
2 পয়েন্ট কত কে ভিউ হয়েছিল 30 মিনিটসে। আর তারপরে আমার কাছে মানে আমার ওই গানের কমেন্ট আসে, কমেন্টে রাহাত ফাতে আলি খান সাহেব কমেন্ট করেন, ঠিক আছে, যে খুব ভালো হয়েছে, উনি কমেন্ট করেন। তো আর আমি ওটা জানতামও না, 30 মিনিটসে করেছে, ততক্ষণ আমি ঘুমিয়ে গেছি, দুপুরটা আপলোড করে ঘুমিয়ে গেছি। আর বিকেলে ওটা দেখি কল কল ঢুকছে, মেসেজ ঢুকছে, তো টিং 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 টিং, যে এত কেন ঢুকছে, খুব কি ভিউ টিউ হয়ে গেল। ও বাবা, আমাকে বলছে যে তুই ভিডিওতে গিয়ে আগে দেখ যে কি হয়েছে। আমি বলি, কি হয়েছে? বলছে তুই আগে দেখ গিয়ে। আমি গিয়ে দেখছি যে আমাকে রাহাত ফাতে আলি খান আমাকে কমেন্ট করেছে। তো যার ওইটা গান গেয়েছো সে মানে ওই কমেন্ট করেছে। মানুষটাকে আমি অ্যাডমায়ার করি। আচ্ছা, এবার আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাই, পেমেন্ট। মানে হুম। আমাদের ইন্ডাস্ট্রিতে পেমেন্ট ইস্যু একটা অনেক বড় ইস্যু, কারণ আর্টিস্টরা তাদের পারফরমেন্স করার পরে পেমেন্ট তো সবার প্রাপ্য, যেটার জন্য আমাদের লাইফ চলে। একদম তো সেটার একটা ইস্যু, অনেক বড় ইস্যু। তো তুমি এত শোজ করেছো, তো তোমার ক্ষেত্রে এরকম হয়েছে? বহুবার হয়েছে, বহুবার হয়েছে। এরকমও হয়েছে যে পেমেন্টের জন্য আমাদেরকে থাকতে হয়েছে, মানে রাত 1টা থেকে শো শেষ হয়ে গেছে 1টায়, ঠিক আছে, 1টা থেকে সকাল 7টা অবধি থাকতে হয়েছে। আচ্ছা, এরকমও হয়েছে, প্রচুর পেমেন্ট হয়েছে। ইস্যুর জন্য। একটা ইভেন্ট কোম্পানি ছিল, বেশ কিছু বছর আগে কথা বলছি, তারা তো প্রায় এরকমও কয়েকটা শো হয়েছে যে শো করিয়েছে কিন্তু পেমেন্টটা দেয়নি ওই শো এর। আমার মনে হয় এই জিনিসটা অনেক বড় একটা ইস্যু, অনেক বড় একটা প্রবলেম। এটা হয়তো মানে সলভ হয়ে যাওয়া উচিত। সলভ হয়ে যাওয়ার খোয়াইশ আছে তো, সিকিউর ভাবে তোমার পেমেন্ট, আর আলাদা করে কোনো মাঝখানে কোনো ম্যানেজারের দরকার পড়ছে না। একদম, খোয়াইশ আমাদের একদম। ভার্চুয়াল একটা ম্যানেজার, তো একদম সিকিউর ভাবে তোমার কাছে তোমার পেমেন্ট চলে আসছে। একদম, আর নেগোশিয়েটের ব্যাপার নেই। একদম। যে কোনো ইভেন্টের জন্য আপনারা খোয়াইশে কিন্তু সব ধরনের আর্টিস্টকে পেয়ে যাবেন। এরপর একদম আমরা শেষের দিকে চলে এসেছি আড্ডার। এই যে এত বড় জার্নি, সব থেকে বেশি পাশে কাকে পেয়েছো? বাবা। আচ্ছা, বাবাকে আঙ্কেল পেয়েছি। সব সময় তোমার সঙ্গে? সব সময়তে। আজকে এখানে বাবা আসতে পারেনি, বাট এটা আমাকে আমার বাবা করে দিয়েছে। খুব সুন্দর। আমি তো সেটা অলরেডি বলে দিয়েছি অন ক্যামেরায়, নিশ্চয়ই আঙ্কেল দেখছে। বাবা আমার আপস এন্ড ডাউনস, খালি বাবা না মাও, কিন্তু বাবা একটু বেশিই ছিল আমার সাথে। মেয়েরা একটু বাবাদেরকে পছন্দ করে, যেটা আমার ক্ষেত্রেও হয় আর কি। বাবা একটু বেশিই ছিল আমার সাথে। আর শেষ প্রশ্ন করি তোমাকে, সেটা হচ্ছে তোমার আপকামিং কাজের সম্পর্কে একটু জানবো। আপকামিং কাজ, আমি একটা মুভিতে গান গেয়েছি। বাহ। তো আসছে ওটা, এখন নামটা আমি ডিসক্লোজ করতে পারবো না। তবে স্যারের সাথে তো গান গেয়েছি, ওটাও আসছে। একটা শর্ট ফিল্মে কথা চলছে, ওটা কথা চলছে। আর এছাড়াও তো আমি স্ক্র্যাচেস তো গাই, আমি বোম্বেরও কিছু স্ক্র্যাচেস গেয়েছি, বাংলাদেশের কিছু স্ক্র্যাচ গেয়েছি। আর একটা অ্যাড করেছিলাম, যেটা মানে ইন্ডিয়ান নয়, বাংলাদেশের একটা পেনের অ্যাডে গিয়েছিলাম, অনেক ছোট ছিলাম তখন। আর খোয়াইশকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য। আর আপনারা কিন্তু আমাকে খোয়াইশের থেকেও আপনারা আমাকে বুক করতে পারেন, ঠিক আছে, বিদিশা ঘোষ নামে আমার অ্যাকাউন্ট আছে, তো ওখানে গিয়ে আপনারা আমাকে বুক করতে পারেন। একদম হাতের নাগালেই কিন্তু বিদিশাকে পাওয়া যাবে, যদি ওর গান শুনতে চান আপনারা একদম সামনে থেকে। আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি কিছু বলো। দর্শক বন্ধুদেরকে আমি একটাই কথা বলতে চাই, আর হচ্ছে সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, আরো নতুন নতুন ভিডিও আসছে। আমাদের খোয়াইশ পরিবার থেকে বেস্ট খোয়াইশেস ফর ইউর আপকামিং জার্নি। খুব ভালো করে কাটিও, খুব ভালো করে তোমার জার্নি হোক, অনেক শুভকামনা আমাদের তরফ থেকে। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমাদের আড্ডা খুব ভালো লেগেছে, আশা করি বোর করিনি। অনেক কিছু গল্প শুনেছি, শিখেছি, হয়তো আপনারাও জানতে পারবেন অনেক কিছু, যেগুলো হয়তো আগামী জীবনে আপনাদের কাজে লাগবে। আশা করবো বিদিশারও খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। আমি শেষ করব আমার কথা দিয়ে না, শেষ করবো বিদিশার একটা গান দিয়ে। अच्छा। देखो तुझे समझा करूं, पलकों में है आशिया, जो चाहे मन तो ये धड़कन तोड़े हर दरमिया, ख्वाहिशों की सबकी पूरी